হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসে স্বাগত। যখন তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে আমাদের নিট 2026 এর জন্য এবং যারা যারা 2026-এ বোর্ড এক্সামে অ্যাপিয়ার করছো ক্লাস 12 এর জন্য, তাদের ফ্রি অফ কস্টে বায়োলজি পড়ানো হয়। মাঝখানে লাস্ট 10টা থেকে 12 দিন আমি একটু আউট অফ টাউন ছিলাম, একটু মেডিকেল ইস্যু ছিল, যার জন্য ধরে নাও আমি ভিডিও দিতে পারিনি। বাট যেমনটা তোমরা জানো, আমি তোমাদেরকে বলেছিলাম বায়োটেকনোলজি এন্ড অ্যাপ্লিকেশন আমাদের চলছিল। আমরা বায়োটেকনোলজির প্রথম চ্যাপ্টার প্রিন্সিপাল এন্ড প্রসেস অলরেডি কমপ্লিট করেছিলাম। আমাদের সেকেন্ড চ্যাপ্টার চলছিল কি অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন। সেখানে আমরা বলেছিলাম 3টে লেকচার আমরা পড়বো এই চ্যাপ্টারটাকে। তার মধ্যে ফার্স্ট লেকচার যেটা অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, অলরেডি আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন কোথায় পড়বো আমরা, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি কোথায় পড়বো আমরা, মেডিসিনে। কোথায় পড়বো? মেডিসিনে। মানে আমাদের যে মেডিকেল সিস্টেম বা মেডিসিন যে সিস্টেমটা আছে, সেখানে কোথায় কোথায় আমরা বায়োটেকনোলজিকে কাজে লাগাতে পেরেছি বা আরো ফিউচারে কাজে লাগাতে পারবো, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। যারা যারা নিট 2026-এ অ্যাপ্লাই করতে চাইছো, যদি তারা ফ্রি অফ কস্টে বায়োলজি পড়তে চাও, এবং নট অনলি বায়োলজি, আমরা কেমিস্ট্রি ম্যাথসেরও প্রিপেয়ার করার চেষ্টা করছি, টিচারদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমরা হয়তো সব রকমের টিচারকে এখানে নিয়ে আসতে পারবো। ঠিক দেখা যাবে সেটা লেটস সি হোয়াটস গোইং অন। তো চলো আমরা শুরু করি আজকে বায়োটেকনোলজি কোথায় ইন মেডিসিন। চলো শুরু করি কোথায়, বায়োটেকনোলজি। ভালো করে শোনো, বায়োটেকনোলজি কি বললাম, বায়োটেকনোলজি কোথায়, ইন মেডিসিন। ইন মেডিসিন প্রথম কথা শোনো, এই যে আমরা মেডিসিনে বায়োটেকনোলজি পড়বো, এই যে আমরা আজকে মেডিসিনে কি পড়বো, বায়োটেকনোলজি পড়বো। এনসিইআরটির প্রথম পেজে, মানে যেখানে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, সেখানে দুটো ইনফরমেশন দেওয়া আছে, যে দুটো ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে, এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইডে, ভালো করে শোনো, এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের মধ্যে টোটাল 30 জেনেটিক্যালি, কি বললাম, 30 জেনেটিক্যালি মডিফাইড থেরাপি তৈরি হয়েছে। কত? 30 জেনেটিক্যালি মডিফাইড থেরাপি তৈরি হয়েছে। কোথায়? ওয়ার্ল্ড ওয়াইড। আমি রিপিট করছি, এখন পর্যন্ত মেডিসিনে টোটাল পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কতগুলো, 30টা জেনেটিক্যালি মডিফাইড থেরাপি তৈরি হয়েছে। এর মধ্যে এখন ইন্ডিয়াতে 30টা নেই। ইন্ডিয়াতে কি 30টা নেই? ইন্ডিয়াতে কতগুলো আছে? এর মধ্যে ইন্ডিয়ান মার্কেটে কতগুলো আছে? ইন্ডিয়ান মার্কেটে আছে কত? ইন্ডিয়াতে কত আছে? ইন্ডিয়াতে আছে, মাথায় রাখবো, কত? 12। কত আছে? 12। তো এই দুটো ইনফরমেশন থেকে তো ডাইরেক্টলি কোশ্চেন আসে কোথায়, নিটে। ঠিক প্রথম কথা যে তোমাকে বলবে যে এই যে মেডিসিনে বায়োটেকনোলজি আমরা অ্যাপ্লিকেশন করছি, তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে টিল নাও, এখন পর্যন্ত কতগুলো জেনেটিক্যালি মডিফাইড থেরাপি তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে? অ্যানসার হবে 30 বা 30। যদি বলে ইন্ডিয়াতে কতগুলো এসেছে ইন্ডিয়ান মার্কেটে, অ্যানসার হবে 12। কত হবে? 12। কত হবে? 12 বা 12টা। ক্লিয়ার হয়ে গেছে? এইবার প্রথম যেটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড এসেছিল, স্যার জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মেডিসিন এসেছিল, সেটা হচ্ছে ইনসুলিন। কি এসেছিল? ইনসুলিন। বাট ইনসুলিনের কিছু প্রজও ছিল, কমজও ছিল। ভালো করে শোনো, প্রথম কথা, ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন, তোমরা জানো। ইনসুলিন কি একটা হরমোন, যেটা কোন নেচারের হয়? প্রোটিন নেচারের হয়। ইনসুলিন একটা হরমোন যেটা প্রোটিন নেচারের হয়। মনে রাখবা, তোমরা হয়তো জানো, ইনসুলিন আমাদের প্যানক্রিয়াসে, ভালো করে শোনো, ইনসুলিন আমাদের প্যানক্রিয়াসে বিটা সেল থেকে নিঃসৃত হয়। কোথা থেকে? বিটা সেল থেকে রিলিজ হয়। ইনসুলিন আমাদের যে প্যানক্রিয়াস আছে না, প্যানক্রিয়াস অগ্নাশয় যাকে বলি আমরা, সেই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, যেটা একটা কি প্রোটিন ইন নেচার। যেটা ইনসুলিন কোন টাইপের হরমোন? প্রোটিন হরমোন এক ধরনের। ঠিক আছে, যেটার কাজ কি, যদি কোনো একটা পার্সনের ব্লাডের মধ্যে, ইনসুলিন হরমোন কম থাকে বা প্রয়োজনের যে লিমিট মাত্রা, যেটা নরমাল মাত্রা, নরমাল রেঞ্জ, তার থেকে যদি কম থাকে, তাহলে সেই পার্সনের ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। আর ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়াকে কি বলি আমরা? ডায়াবেটিস, বা যাকে আমরা কি বলি, সুগারও বলি। ঠিক, তার মানে হচ্ছে ইনসুলিন রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখে। যদি কোনো কারণে কোনো একটা পার্সনের ইনসুলিন কম ক্ষরিত হয়, ইনসুলিন হরমোনটা কম পরিমাণে নিঃসৃত হয় বা রিলিজড হয়, লেস অ্যামাউন্টে রিলিজ হয়, তাহলে কি হবে? যদি ইনসুলিনের অ্যামাউন্ট লেস হয়ে যায়, তাহলে আর কি হবে না, তো ব্লাডের গ্লুকোজ লেভেল কি হবে না, কন্ট্রোল থাকবে না। তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেল কি হবে? বেড়ে যাবে। আর ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়াকে কি বলি আমরা? সুগার বা ডায়াবেটিস বলি। যাকে আরো ভালো করে বলতে গেলে ডায়াবেটিস মেলাইটাস বলি। কি বলি আমরা ওকে? ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলিটাস বলি। কথা বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে ইনসুলিন একটা হরমোন যেটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজ হয়,
যে আমাদের যেটা আমাদের কি করে ব্লাডের গ্লুকোজ লেভেলকে কি করে কন্ট্রোল করে। যদি ইনসুলিনের পরিমাণ কম থাকে তাহলে গ্লুকোজ লেভেল কি হবে বেড়ে যাবে, আমাদের ডায়াবেটিস মেলিটাস হবে। তাহলে ইনসুলিনই একমাত্র হরমোন যেটা আমাদের ডায়াবেটিস থেকে রক্ষা করে বা বাঁচায়। তোমরা তো শুনেও থাকবা যদি কারোর বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকে তোমরা তো দেখবা প্রথম যদি অল্প ডায়াবেটিক হয় মানে সুগার লেভেলটা খুব কম আছে এখন মানে অনেকটা বেড়ে যায়নি সুগার লেভেল, তাহলে তার মানে কি প্রথম রোগটা ধরা পড়ছে, তাকে মেডিসিন প্রেসক্রাইব করেছে, মেডিসিন খায়, অনেকগুলো ট্যাবলেটস খায়। দেখবা যখন দেখবা ইনসুলিনটা আরেকটু বেড়ে যায় মানে ইনসুলিন কমে গেছে আরো, ফলে গ্লুকোজ লেভেলটা আরো বেড়ে গেছে, রক্তে ইনসুলিনটা আরো কমে গেছে, ফলে গ্লুকোজ লেভেলটা আরো বেড়ে গেছে, তখন ডাক্তাররা কি বলে যে ইনসুলিন ইনজেকশন নিতে হবে। কি নিতে হবে? ইনসুলিনের ইনজেকশন। ঠিক ইনসুলিনের শর্ট বলে ওটাকে। তোমরা হয়তো দেখেও থাকবে বাড়িতে যদি সেরকম কোনো পেশেন্ট থাকে তাহলে দেখবে তারা পেটের মধ্যে বা নাভির নিচে কি করে ওরা ইনসুলিনের ইনজেকশন নেয়। ঠিক আচ্ছা, তার থেকেও বেশি হলে তখন কি টেকনিক এসেছিল? তখন তার টেকনিক এসেছিল জিন থেরাপি। কি এসেছে? জিন থেরাপি। ঠিক আমরা ডিটেইলসে পড়বো। আচ্ছা একটা কথা মাথায় রাখো যে স্যার আপনি বলছেন যে ইনসুলিন যদি আমরা খাই তাহলে রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকবে বা কম থাকবে। তাহলে যদি কারো কোনো একটা হিউম্যান বডিতে যদি ইনসুলিন কম রিলিজ হয় গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। ঠিকই বলছেন আপনি। তাহলে এক কাজ করা যাক, ইনসুলিনকে ট্যাবলেটের ফর্মে খাওয়া যাবে বা ওরালি নেওয়া যেতে পারে। কেন ইনজেকশনই কেন নিতে হচ্ছে? ইনসুলিন তো আমি তো ওরালি খেয়ে নিতে পারবো, তাহলে ইনজেকশন কেন নিচ্ছে? এনসিইআরটি এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এনসিইআরটি প্যারাগ্রাফে দেখো এই কোশ্চেনটা লেখা আছে, why it is not take orally। কেন এটাকে ওরালি খাওয়া হয় না? রিজন কি? ইনসুলিন এখনই বললাম কোন নেচারের হয়? প্রোটিন নেচারের। আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কি আছে? অনেকগুলো এনজাইম আছে না যারা প্রোটিনকে ব্রেক করে কি করে দেয়? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেয়। তাহলে যদি তুমি ইনসুলিনটাকে ওরালি খাও তাহলে তোমার মধ্যে যে এনজাইম গুলো আছে ওরা কি করবে? ইনসুলিনটাকে প্রোটিন হওয়ার জন্য ওকে ভেঙে কি করে দেবে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেবে। তাহলে তুমি যে পারপাসের জন্য ইনসুলিনটা খাচ্ছ, ইনসুলিনটা কি থাকছে? ওটা তো ডাইজেস্ট হয়ে যাচ্ছে, তাহলে তোমার সেই জন্য ওরালি নেওয়া যায় না। ঠিক আচ্ছা, এইবার এই যে ইনসুলিন সেটাকে তাহলে বানাবো কোথায়? প্রথম কি করা হতো যে পর্ক বা বিফ যাকে আমরা কাউ বলি, এদের বডিতে ইনসুলিন বানানো হতো। কি কারণ ধরো আমি বললাম যে আমাদের বডির প্রত্যেকটা ফাংশনের জন্য একটা জিন থাকে, তাহলে আমাদের বডিতে ইনসুলিনকে প্রডিউস করার জন্য একটা জিন আছে, অবভিয়াসলি একটা জিন আছে। ওই পার্টিকুলার জিনটাকে আমরা কি করতাম? পর্ক বা কাউ, যাকে বিফ বলছি, পর্ক বা কাউ বা বিফের মধ্যে আমরা এন্টার করে দিতাম সেই ইনসুলিন প্রডিউসিং জিনটাকে। তাহলে ওই পার্টিকুলার অ্যানিমাল গুলো কি করতো? ইনসুলিন বানাতো। ইনসুলিন বানাতো। আর আমরা তাদের বডি থেকে ইনসুলিনগুলোকে এক্সট্রাক্ট করতাম, বের করতাম, আর সেটাকে পিউরিফাই করে আমরা কি করতাম? নিজেদের বডিতে মানে হিউম্যান বডিতে অ্যাপ্লাই করতাম। কিন্তু এটাতে একটা প্রবলেম ছিল, যদি কোনো পার্সন নর্মালি ধরে নাও অ্যালার্জেটিক হয় বা অ্যালার্জি সেনসিটিভ হয়, যার একটুতে অ্যালার্জি হয়ে যায় বা কোনো একটা একটুতে প্যাথোজেন অ্যাটাক করে দেয়, মানে ইমিউন সিস্টেম কম আছে বা অ্যালার্জিক বা খুব সেনসিটিভ আছে, তাহলে তাদের ক্ষেত্রে কোনো অ্যানিমালের বডি থেকে ইনসুলিনকে নিয়ে এসে অ্যাডমিনিস্ট্রেশন করাটা খুব একটা বেনিফিশিয়াল না। কারণ যখনই তুমি তাদের ক্ষেত্রে দিবা তখনই তাদের বডির যে অ্যান্টিবডি আছে, ধরো আমি বললাম কি বললাম? একটা অ্যালার্জিক সেনসিটিভ পারসন। ধরো নাও আমি কি বললাম? আমি একটা অ্যালার্জিক সেনসিটিভ পারসন, আমার বডিতে ইনসুলিনের ডেফিসিয়েন্সি আছে। আমি কি করলাম? পর্ক বা বিফের বডি থেকে জিনটাকে ইন্ট্রোডিউস করে ইনসুলিন বানালাম, সেটাকে বের করে আমি যখনই খাবো ইন দ্য সেন্স আমি যখন আমার বডিতে এন্টার করাবো ইনজেকশনের মাধ্যমে, আমার বডির ইমিউন সিস্টেম কি করবে? তার এগেইনস্টে কাজ করা শুরু করে দেবে। কারণ আমি কি হাইলি অ্যালার্জি সেনসিটিভ, সেটা তো বাইরের পথ। যে ইনসুলিনটা তুমি দিচ্ছ আমার বডিতে বা আমি যে নিচ্ছি সেটা কি বাইরের বডি থেকে আসছে না, তাহলে ওটা আমার জন্য কি প্যাথোজেন হয়ে গেল না? তাহলে আমার বডির ইমিউন সিস্টেম ওর বিরুদ্ধে কি বানাবে? অ্যান্টিবডি বানিয়ে দিবে না? তাহলে এটাও সব জায়গায় কি হয় না? কাজে লাগে না। কিন্তু একটা বেনিফিট কি ছিল এর মধ্যে? একটা বেনিফিটও আছে যে আমাদের যে ইনসুলিনটা হয় এর মলিকুলার ওয়েট খুব কম হয়। একটা জিনিস মাথায় রাখবেন, একটা এক্সট্রা কনসেপ্ট বলে দিচ্ছি, যদি কোনো কম্পাউন্ডের মলিকুলার ওয়েট 10,000 ডালটনের কম হয় তাহলে সে অ্যান্টিজেনের মতো ট্রিট হয় না। কি বললাম? অ্যান্টিজেনের মতো ট্রিট হয় না। মানে কোনো একটা কম্পাউন্ডকে অ্যান্টিজেন মানে যে রোগ বানায়, ডিজিজ করে, ঠিক, বা যার জন্য ডিজিজ হয়, সেটা হওয়ার জন্য তার মলিকুলার ওয়েট কম করে 10,000 ডালটনের বেশি হতে হবে। বাট ইনসুলিনের অ্যামাউন্ট বা মলিকুলার ওয়েট কি হয়? 10,000 ডালটনের সবসময় কি হয়? কম হয়। তাহলে এটা অ্যান্টিজেনের মতো কাজ করে না। ওই জন্য কিছু মানুষের পর্ক বা বিফের বডি থেকে তৈরি করা ইনসুলিনও শুট করে যায়, কারণ ওটা মলিকুলার ওয়েট অনেক কম হয়। বুঝতে পেরেছি আমি? বাট তবু আমরা এবার কি বানাবো? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন বানাবো। ঠিক আছে, তাহলে প্রথম আমরা শুরু করছি কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন কি করে বানাবো। ঠিক,
এবার এই ব্যাপারটা নিয়ে অনেক রকম মানে কোম্পানি ছিল সেই সময়কার কোম্পানিগুলো, যারা অনেক কম্পিট করতো যে কি করে আমরা বানাতে পারবো জেনেটিক্যালি মডিফাইড ইনসুলিন বা জেনেটিক্যালি মডিফাইড কি করে আমরা ইনসুলিন বানাবো, যাতে করে আমরা কি করতে পারি মেডিসিন সিস্টেমটাকে রিভলিউশন করতে পারি। সেই সময় একটা কোম্পানি ছিল 1990 তে, যার নাম হচ্ছে কি ইলি লিলি কোম্পানি। কি আমেরিকান কোম্পানি ছিল একটা ইলি লিলি কোম্পানি। ঠিক ওরা প্রথম এটা সাকসেসফুলি জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছে। তো প্রথম কথা কোম্পানির নামটা মাথায় রাখবা, আমেরিকান কোম্পানি ছিল, কোম্পানির নাম কি ছিল ইলি লিলি, ইলি লিলি কোম্পানি প্রথম কি করেছিল ইনসুলিনকে বানিয়েছিল। দেখো আমি যেমনটা তোমাকে বললাম যে আমাকে বানাতে হবে ইনসুলিন, তাহলে নিশ্চয়ই কোনো একটা জিন থাকবে, আর এই জিনটাকে আমি কি বলবো ইনসুলিন। কি বলবো এই জিনটাকে ইনসুলিন প্রোডিউসিং জিন বলবো। কি বলবো ইনসুলিন প্রোডিউসিং জিন বলবো। আর এই জিনটার জন্যই কি হবে ইনসুলিন হরমোন প্রোডিউসড হবে। কি হবে ইনসুলিন, ভালো করে শোনো, কি হবে ইনসুলিন হরমোন কি হবে প্রোডিউসড হবে। দেখো হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না, বুঝে নিবে একটু, ঠিক আছে। আমি বললাম এটা একটা জিন, যে জিনটা কি করে ইনসুলিন প্রোডিউস করে, তো এর জন্য নাম হয়ে গেল কি ইনসুলিন প্রোডিউসিং জিন। আর এই জিনটা কি করবে ইনসুলিন হরমোন পাঠাবে। আচ্ছা, দেখা গেল যে একটা ডিএনএ সেগমেন্টের তিনটে জিন থাকে যারা ইনসুলিন হরমোন বানায়। কি বললাম একটা ডিএনএ সেগমেন্টের তিনটে জিন থাকবে যারা কি বানাবে এই ইনসুলিন হরমোনটাকে বানায়। ঠিক ওই তিনটে জিনকে আমি একটা এ জিন, একটা বি জিন, একটা সি জিন বললাম। কি বললাম ওই যে ডিএনএ সেগমেন্টের তিনটে জিন কি বানাবে, ওই ডিএনএ সেগমেন্টের তিনটে জিন একসাথে থাকলে ইনসুলিন হরমোন তৈরি হয়। একটা ডিএনএ সেগমেন্টের তিনটে জিন একসাথে থাকলেই ইনসুলিন হরমোনটা তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি? ঠিক, তাহলে তুমি যেমন দেখবা তার মানে কি কোন একটা ডিএনএ সেগমেন্টে, ভালো করে দেখো, কোন একটা ডিএনএ সেগমেন্টের মধ্যে কি ছিল তিনটে জিন ছিল। কি ছিল তিনটে জিন ছিল। আর এই তিনটে জিনের জন্য কি হবে তিনটে পলিপেপটাইড তৈরি হবে। স্যার পলিপেপটাইড মানে কি হয়ে গেল, আমি একটু আগে বললাম ইনসুলিন কি একটা প্রোটিন কিনে তৈরি হয়, পলিপেপটাইড নিয়ে তৈরি হয়। তার মানে ওই ডিএনএ সেগমেন্টের মধ্যে তিনটে জিন ছিল যার জন্য তিনটে পলিপেপটাইড তৈরি হলো। তিনটে পলিপেপটাইড নাম দিলাম আমি এ বি সি, আমি দিনই নাম দেওয়া হয়েছে ইনসাইডে এ বি সি। তাহলে একটা ডিএনএ সেগমেন্টের মধ্যে তিনটে জিন থাকবে, আর এই তিনটে জিনের জন্য তিনটে পলিপেপটাইড তৈরি হবে এ বি সি। কি হবে এ বি সি। ঠিক, এবার দেখো এই পলিপেপটাইডগুলোর স্ট্রাকচার কি রকম হয়, পলিপেপটাইডগুলো কি হয় স্ট্রাকচার কি রকম হয়, ভালো করে দেখো কি হয় এরকম দেখতে হবে। দেখো বানাচ্ছি এখানে, আমার রেড পেন লাগবে, জাস্ট আ সেকেন্ড। জানি না তোমরা দেখতে পাচ্ছ না, রেড কালারটা খুব ভালো হচ্ছে। দেখো আমি তিনটে পলিপেপটাইড বানিয়েছি। এই দেখো ব্ল্যাক কালারে যারা বানিয়েছি এর নাম হচ্ছে এ পলিপেপটাইড। এর নাম কি এ পলিপেপটাইড। কি নাম এর এ, ব্ল্যাক কালারটা হচ্ছে এ। আচ্ছা, যেটা আমি ব্লু কালারে বানিয়েছি তাকে বলবো কি আমি বলবো কি সি পলিপেপটাইড। কি বলবো ওকে আমি সি পলিপেপটাইড। আর যেটা আমি রেড কালারে বানিয়েছি, দেখো নিচের দিকে একটু রেড কালারে বানিয়েছি, তাকে আমি বলবো কি বি পলিপেপটাইড। কি বলবো আমি ওকে বি পলিপেপটাইড। ঠিক আছে, তার মানে এই তিনটে পলিপেপটাইড তিনটে জিন থেকে তৈরি হচ্ছে, একটা সি পলিপেপটাইড, একটা এ পলিপেপটাইড, একটা বি পলিপেপটাইড। তবে মাথায় রাখবা যখন তিনটে পলিপেপটাইড থাকবে এ বি আর সি একসাথে থাকবে, যেমন দেখো এখানে এ পলিপেপটাইড, সি পলিপেপটাইড, বি পলিপেপটাইড একসাথে আছে, এটা অ্যাক্টিভ ইনসুলিন না, একে বলা হয় প্রো ইনসুলিন। কি বলা হয় একে প্রো ইনসুলিন বলা হয়। একে কি বলা হয় বলো আমার সাথে বলো, কি বলা হয় একে প্রো ইনসুলিন বলা হয়। মানে এটা ইনঅ্যাক্টিভ ইনসুলিন হয়। কি এটা প্রো ইনসুলিন, ইনঅ্যাক্টিভ ইনসুলিন। এই অ্যাক্টিভ তখনই হবে যখন এর সি পলিপেপটাইডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। কি বললাম প্রো ইনসুলিনে এ বি সি তিনটে পলিপেপটাইডই থাকবে, তাকে আমি প্রো ইনসুলিন বলবো, বাট এটা ইনঅ্যাক্টিভ হয়। তাহলে প্রো ইনসুলিন থেকে আমি অ্যাক্টিভ ইনসুলিন বানাবো কি করে, যখন সি পলিপেপটাইডটা বেরিয়ে যাবে, যখন এই স্ট্রাকচার থেকে সি পলিপেপটাইডটা সরে যাবে তখনই কি হয়ে যাবে বাকি থাকবে কি এ আর বি, তখন এটাকে কি বলবো আমরা ম্যাচিওর ইনসুলিন বলবো। কি বলবো আমরা ম্যাচিওর ইনসুলিন বলবো। ঠিক আছে, এবার তার মানে যদি এটা প্রো ইনসুলিন হয় যেখানে এ বি সি তিনটা পলিপেপটাইড আছে, এখান থেকে কি হবে সি পলিপেপটাইডটা বেরিয়ে যায়। কি হয়ে যায় এখান থেকে এই সি পলিপেপটাইডটা এখান থেকে বেরিয়ে যায়। তা থাকলো কি এ পলিপেপটাইড বি পলিপেপটাইড, আর এই দুটোর মধ্যে কি হয় ডাইসালফাইড বন্ড। স্যার ডাইসালফাইড বন্ড মানে কি
বন্ড এস, দুটো সালফার দিয়ে এ আর বি পলিপেপটাইড যুক্ত থাকে, কি বলি আমরা ডাইসালফাইড বন্ড। তার মানে তিনটে জিন তিনটে পলিপেপটাইড বানালো এ বি সি, আমি বানিয়েও দেখালাম, এ পলিপেপটাইড, সি পলিপেপটাইড, বি পলিপেপটাইড। বাট যখন এ সি বি একসাথে থাকবে তখন তাকে আমি বলবো প্রো ইনসুলিন, যেটা ইনঅ্যাক্টিভ ইনসুলিন। একে যখন আমাকে অ্যাক্টিভ করতে হবে তখন সি পলিপেপটাইডকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে বলো? সি পলিপেপটাইডকে সরিয়ে দিতে হবে, তাহলে সেটা কি হবে? অ্যাক্টিভ হবে। এবার তাহলে সি পলিপেপটাইডকে সরিয়ে আমাকে এ আর বি এর মধ্যে ডাইসালফাইড বন্ড বানিয়ে দেব, তাহলে সেটা কি হয়ে যাবে? ম্যাচিওর ইনসুলিন হয়ে যাবে। ঠিক, তাহলে আমাকে এখন কি করব? আমি এখান থেকে আমাকে কি করতে হবে? এখান থেকে আমি কি করতে হবে? সি পলিপেপটাইডকে সরাতে হবে। সি পলিপেপটাইড ছিল কি? ব্লু কালারের, তাহলে আমি সি কে সরিয়ে দিলাম, থাকলো কি এ আর বি। এ ছিল ব্ল্যাক কালারের, তখন আমি এ কে বানালাম। আচ্ছা, এটা কি ছিল? এ পলিপেপটাইড। ভালো করে শুনুন, এটা কি ছিল? এ পলিপেপটাইড। আর বি কি ছিল? রেড কালারের ছিল। দেখো আমি বি কে বানাচ্ছি এখানে রেড কালারে, দেখো বি পলিপেপটাইড নিচে একটু রেড কালারটা একটু হালকা হয়ে গেছে, কালারটা একটু দেখে নাও। বি পলিপেপটাইড, বুঝতে পারছো? ব্ল্যাক, এটা কি ছিল? এ পলিপেপটাইড মানে কি ছিল বললাম? ব্ল্যাকটা। আর এই যে নিচে যে বানিয়েছি আমি, এটা কি বলবো আমি? বি পলিপেপটাইড বলবো। কি বলবো আমি একে? বি পলিপেপটাইড, রেড কালারে বানিয়েছি। আর এই দুটোর মাঝখানে কে থাকবে? এই দুটোর মাঝখানে কে থাকবে? এই দুটোর মাঝখানে কে থাকবে? সালফার বন্ড থাকবে। কে থাকবে? সালফার বন্ড। দেখো এস বন্ড এস বন্ড, বন্ড এস বন্ড এস বন্ড, বন্ড এস বন্ড এস বন্ড। তাহলে এই যে দুটো করে সালফার আছে, এটাকে আমরা কি বলবো? ডাইসালফাইড বন্ড। কি বলবো আমরা কে? ডাইসালফাইড। কি বলবো একে আমরা? ডাইসালফাইড বন্ড বলবো। কি বলবো আমরা কে? ডাইসালফাইড বন্ড। আর যে পলিপেপটাইডের মধ্যে শুধু এ আর বি চেন থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? ম্যাচিওর ইনসুলিন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম স্যার যে ম্যাচিওর ইনসুলিনে সি পলিপেপটাইড অ্যাবসেন্ট থাকে। অ্যাকচুয়ালি ওই জিনের একটা ডিএনএ সেগমেন্টে তিনটে জিন আছে, তিনটে জিন তিনটে পলিপেপটাইডকে বানাচ্ছে, এবার ওরা কানেক্টেডও আছে, বাট ওটা প্রো ইনসুলিন, মানে ওটা অ্যাক্টিভ ইনসুলিন না। যখন এই তিনটে পলিপেপটাইড থেকে সি পলিপেপটাইডটা বেরিয়ে যাবে আর এ আর বি যুক্ত হয়ে যাবে ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, তখন তৈরি করবে কি? ম্যাচিওর ইনসুলিন বানাবে। তাহলে এবার যে কোনো সায়েন্টিস্টদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এটা, যে প্রথম কথা একটা ডিএনএ তে তিনটে জিন একসাথে আছে, তাহলে তিনটে জিনকে আমরা কেটে কেটে আলাদা করতে হবে। এ কে আলাদা করতে হবে, বি কে আলাদা করতে হবে, সি কে আলাদা করতে হবে। আলাদা করার পরে এ জিন থেকে আলাদা করে এ পলিপেপটাইড বানাতে হবে, বি জিন থেকে আলাদা করে বি পলিপেপটাইড বানাতে হবে, তারপরে দুটো পলিপেপটাইডকে আবার এক জায়গায় ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত করতে হবে। তাহলে আমরা আর্টিফিশিয়ালি কি করতে পারবো? ইনসুলিন বানাতে পারবো। তার মানে প্রত্যেকটা সায়েন্টিস্টের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? যে আমাকে এ জিনটাকেও আলাদা করতে হবে, এই তিনটে জিন থেকে বি টাকেও আলাদা করতে হবে, আর এ জিনটাকে কালচার করিয়ে আমাকে এ পলিপেপটাইড, বি জিনটাকে কালচার করিয়ে বি পলিপেপটাইড বানাতে হবে, দিয়ে ওই দুটোর মধ্যে ডাইসালফাইড বন্ড বানিয়ে আমাকে আর্টিফিশিয়ালি ইনসুলিন বানাতে হবে। কথা বুঝতে পারছো? সেই জন্য এলি লিলি কি করেছিল? প্রথম কি করেছিল? ওরা প্রথমে এ জিনটাকে আলাদা করেছিল। কি করেছিল ওরা? প্রথমে কি করলো? এটা ধরুন আমি কি বললাম? এ জিন। এটা কি করলো? প্রথমে এ জিনটাকে আলাদা করলো। ঠিক। আর ওরা কাকে নিয়েছিল? ইকোলাইয়ের প্লাজমিডকে নিয়েছিল। কাকে নিয়েছিল? ওরা ইকোলাইয়ের কি নিয়েছিল? প্লাজমিডকে নিয়েছিল। কাকে নিয়েছিল? ইকোলাইয়ের কাকে নিয়েছিল? প্লাজমিডকে নিয়েছিল। কাকে নিয়েছিল? ইকোলাইয়ের প্লাজমিডকে নিয়েছিল। ঠিক আছে। এইবার এরা কি করলো? এই প্লাজমিডের মধ্যে, এই একটা প্লাজমিডের মধ্যে, তার প্লাজমিডটা আমি অন্য কালারে বানাই, তাহলে দেখতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আ সেকেন্ড, আমাকে অন্য কালারের প্লাজমিডটা ড্র করতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ওরা কাকে নিল? প্রথমে এ জিনটাকে নিল আর একটা প্লাজমিড নিল। এই প্লাজমিডটার মধ্যে ওরা কি করলো? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এ জিনটাকে কেটেছিল, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে প্লাজমিডটাকে কেটে দিল, দিয়ে দুটোকে কি করলো? ডিএনএ লাইগেজের মাধ্যমে যুক্ত করে দিল। কি করে দিল? ডিএনএ লাইগেজের মাধ্যমে যুক্ত করলো। তাহলে কি হয়ে গেল? প্লাজমিডটা এরকম হয়ে যাবে না? যে জিন চলে আসলো, এই জিনটা প্লাজমিডের মধ্যে চলে আসলো, মানে রিকম্বিনেন্ট হয়ে গেল না? দেখো এই প্লাজমিডটা কি হয়ে গেল? এবার রিকম্বিনেন্ট হয়ে গেল না? স্যার কি করে রিকম্বিনেন্ট হলো? প্রথমে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি এই জিনটাকে কাটলাম, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি প্লাজমিডটাকে কাটলাম, দিয়ে এই জিনটা প্লাজমিডের মধ্যে বসে গেল। তাহলে কি তৈরি হলো? রিকম্বিনেন্ট। কি হলো? প্লাজমিড তৈরি হলো। আর এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে যখনই আমি কোনো একটা হোস্ট, যার মনে ইকোলাইয়ের মধ্যে পাঠাবো, ইকোলাই কি এখানে হোস্ট, যখন আমি ইকোলাইয়ের মধ্যে পাঠাবো তখন ইকোলাইয়ের মধ্যে কি তৈরি হবে? এ পলিপেপটাইড তৈরি হবে। কি তৈরি হবে? ইকোলাইয়ের মধ্যে এ পলিপেপটাইড তৈরি হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমি এবার কাকে নেব?
ঠিক একই রকম ভাবে আমি কি নেব, বি জিন নিব আর একটা প্লাজমিড নিব, দিয়ে বি জিনটাকে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি কেটে আলাদা করেছি সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি কাকে কাটবো, এবার প্লাজমিডটাকে কাটবো, দিয়ে বি জিনটাকে প্লাজমিডের মধ্যে কি করব, ইনকর্পোরেট করাবো, মানে লাগিয়ে দিব ডিএনএ লাইগেজের মাধ্যমে, দিয়ে সেই পার্টিকুলার রিকম্বিনেন্ট কাকে প্লাজমিডটাকে আমি হোস্ট ইকোলাইয়ের মধ্যে পাঠাবো, তাহলে ইকোলাইয়ের মধ্যেও কি তৈরি হবে, বি পলিপেপটাইড তৈরি হবে। তাহলে আলাদা করে এ জিন থেকে ইকোলাইয়ের মাধ্যমে এ পলিপেপটাইড বানালাম, বি জিনকে ইউজ করে বি পলিপেপটাইড বানালাম, তারপরে এই যে দুটো তৈরি হলো এ পলিপেপটাইড বি পলিপেপটাইড, এই দুটোকে আমি কি করলাম, একসাথে কম্বাইন করে দিলাম, কি করলাম, একসাথে কম্বাইন করে দিলাম। তাহলে কি তৈরি হবে বলো, তাহলে কি তৈরি হবে, তোমার আর্টিফিশিয়ালি ম্যাচিওর ইনসুলিন তৈরি হয়ে গেল। ঠিক বুঝতে পেরেছি আমি কি বললাম। তো এই প্রসেসটা কোথায় করা হয়েছে, এটাকে বলে কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, কি বলে এটাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন। স্যার তাহলে এটা মানুষের কি করে হেল্প হলো, যখনই রিকম্বিনেন্টটা ইকোলাইয়ের মধ্যে এ পলিপেপটাইড বানাচ্ছে আর বি রিকম্বিনেন্টটা বি পলিপেপটাইড বানাচ্ছে, দুটোকে কম্বাইন করলাম ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, সেটা যদি আমরা কোনো হিউম্যানের মধ্যে এন্টার করিয়ে দিই, তাহলে হিউম্যানটার বডি তো অটোমেটিক্যালি কি হবে, ইনসুলিন তৈরি হচ্ছে না, হিউম্যান বডি থেকে অটোমেটিক্যালি ইনসুলিন তৈরি হচ্ছে, তাহলে সেই হিউম্যান বডিতে কি হবে, আর ডায়াবেটিস হবে না। কথা বুঝতে পারছো, এটাকে বলে কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন থেরাপি। কথা বোঝাতে পেরেছি আমি। আর একটা জিনিস ইনফরমেশন এখানে দেওয়া আছে তোমাদের এনসিইআরটি তে, ওখানে বলা আছে যে এই যে সি পলিপেপটাইড, ওখানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, মনে রাখবা 33 অ্যামাইনো অ্যাসিড থাকে। এই যে এ পলিপেপটাইড এখানে কতগুলো থাকে, 30 অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে এ মানে অ্যামাইনো অ্যাসিড, তার মানে এ পলিপেপটাইডে 30 অ্যামাইনো অ্যাসিড থাকে, সি পলিপেপটাইডে 33 অ্যামাইনো অ্যাসিড থাকে, আর বি পলিপেপটাইডে কতগুলো থাকে, 21 কতগুলো থাকে, 21 অ্যামাইনো অ্যাসিড থাকে। তার মানে যখন প্রো ইনসুলিনের কথা হবে, যদি বলে প্রো ইনসুলিন টোটাল কত, প্রো ইনসুলিনে টোটাল কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, 33 + 30 + 21, যেটা ইনঅ্যাক্টিভ। বাট অ্যাক্টিভ ইনসুলিন বা ম্যাচিওর ইনসুলিনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, এ আছে আর বি আছে, এ কত ছিল, বলো, এ 30 অ্যামাইনো অ্যাসিড ছিল, আর বি এ কত ছিল, বি এ ছিল 21, তার 30 + 21 মানে কত, 30 + 21 মানে কত, 51। তার মানে ম্যাচিওর ইনসুলিনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, 51 অ্যামাইনো অ্যাসিড আছে। এটাই হলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন। এরপর আমরা শুরু করব জিন থেরাপি। বলো, কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা, যে কোনো ডাউট থাকলে আমি অবশ্যই প্রত্যেকটা ডাউট, আই প্রমিস টু ইউ, প্রত্যেকটা ডাউট আমি যত সাধ্য আমি চেষ্টা করে তোমাদের ডাউটটা ক্লিয়ার করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করবো কি জিন থেরাপি। আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন পড়ে নিয়েছি। দেখো, কনসেপ্ট বানাতে অনেক টাইম লাগে, সেই কনসেপ্টটা বানানোর পরে তোমাদেরকে সহজলভ্য ভাষায় বলাটা, সেটা একটা ধরে নাও একটা চাপ, মানে টেনশনের বিষয়, এটা তোমরা বুঝতে পারছো কিনা। আমি তো জানি জিনিসটা জানি, তোমাদেরকে ডেলিভার করতে পারছি না, সেটাও একটা বড় ব্যাপার। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর অ্যাটলিস্ট যদি সেটাও না করো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, যাতে করে আমি বুঝতে পারি যে আমারও কোথাও বলতে ভুল হয়ে থাকে, বা আমারও যদি কোনো জায়গাটা মডিফাই করতে হয়, যেন আমি সেই জিনিসটা করতে পারি। কথা বুঝতে পেরেছো আমি কি বললাম? যত সাধ্য আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যেন সেই জিনিসটা প্রপারলি হয়। ঠিক, তাহলে হেডিং দাও জিন থেরাপি। হেডিং দিবা কি, জিন থেরাপি। দেখো, হোয়াট ইজ জিন থেরাপি? দেখো, জিন থেরাপি মানে কি? ধরো আমি বললাম কোন একটা পার্সনের কোন একটা রোগ হয়েছে, সেই রোগটার জন্য কোন একটা জিন দায়ী। কি বললাম? কোন একটা পার্সনের কোন একটা রোগ হয়েছে, সেই রোগটার জন্য পার্টিকুলার কোন একটা জিনের প্রবলেম আছে। তুমি কি করলা, ওই খারাপ জিনটাকে তার বডি থেকে সরিয়ে দিলা, আর তারই কমপ্লিমেন্টারি ভালো জিন তুমি ওর ভিতরে এন্টার করে দিলা। একে বলে জিন থেরাপি। সোজা বাংলায় কি বললাম? ধরো আমি একটা পার্সন, ঠিক আছে, আমার বডির মধ্যে কোনো একটা রোগ হয়েছে, রোগ হয়েছে। এবার সেই রোগটার জন্য যে জিনটা দায়ী বা যে জিনটা খারাপ হয়ে গেছে, যার জন্য রোগটা হয়েছে, আমি ঠিক তেমনই একটা হেলদি মানে ভালো জিন বানাবো, দিয়ে আমি কি করবো, আমার বডি থেকে খারাপ জিনটাকে বের করবো আর ভালো জিনটাকে ঢুকিয়ে দেবো। তাহলে এটা কি জিনের মাধ্যমে আমি রোগটাকে সারাচ্ছি না? একে আমি কি বলবো? জিন থেরাপি বলবো। কি বলবো? একে আমি বলো জিন থেরাপি বলবো। বুঝতে পেরেছি আমি কি বললাম? আচ্ছা দেখো, প্রথম এই জিনিসটা হয়েছিল একটা 4 বছরের বাচ্চার। এটা কখন হয়েছিল? প্রথম একটা 4 years old বেবি, 4 years old, 4 বছরের একটা বেবি গার্ল ছিল, 4 years old বেবি গার্ল। প্রথম একটা মেয়ের বডি, বাচ্চার, 4 বছরের একটা বাচ্চা বা শিশু বলতে পারো, তারপরে প্রথম এই জিনিসটা দেখা গিয়েছিল। মনে রাখবা, আমাদের বডিতে একটা জিন থাকে যাকে বলে এডিএ জিন। কি বলে ওকে? ভালো করে শোনো, এডিএ জিন, যাকে বলে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। কি বলে?
অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ জিন। ঠিক, আমাদের বডির মধ্যে একটা কি বললাম, একটা জিন থাকে যাকে আমরা কি বলবো, এডিএ জিন। দেখো আমি বানিয়েছি, এটা হচ্ছে এডিএ জিন। কি এটা? এডিএ জিন। যদি মনে রাখবা এই এডিএ জিনটা না থাকে তাহলে আমাদের বডির মধ্যে কোনো একটা, এই যে এডিএ জিনটা যদি না থাকে তাহলে আমাদের বডির মধ্যে এডিএ পলিপেপটাইড তৈরি হবে না। কি হবে না? এডিএ পলিপেপটাইড কি হবে না? তৈরি হবে না। তাহলে এডিএ জিন থাকলেই এডিএ পলিপেপটাইড তৈরি হবে। আর এডিএ পলিপেপটাইড থাকলেই আমাদের আমাদের যে যতগুলো লিম্ফোসাইট সেল আছে, যেমন টি লিম্ফোসাইট হোক বা বি লিম্ফোসাইট হোক, আমাদের দু ধরনের লিম্ফোসাইট সেল থাকে, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। যদি এডিএ জিন থাকে আর তারা যদি এডিএ পলিপেপটাইড বানায়, তাহলেই আমাদের টি লিম্ফোসাইট হোক বা বি লিম্ফোসাইট হোক, সেগুলো প্রপার কি হবে? প্রলিফারেশন হবে। প্রলিফারেশন মানে কি? স্টিমুলেশন হবে, নাম্বার বাড়বে, সেল ডিভিশন ভালো হবে, আমাদের বডি ইমিউন সিস্টেম স্ট্রং হবে। ঠিক, তার মানে কি এই এডিএ জিন এডিএ পলিপেপটাইড কে বানায়, যেটা কি করে? স্টিমুলেট করে। যেটা কি করে? স্টিমুলেট করে। কাকে? প্রলিফারেশন। কি করে? স্টিমুলেট করে। কাকে? প্রলিফারেশন করে। কাকে? স্টিমুলেট প্রলিফারেশন করে। কাকে? লিম্ফোসাইট সেল। কাকে? লিম্ফোসাইট সেলের প্রলিফারেশন কি করে? লিম্ফোসাইট সেলের প্রলিফারেশন। কোন লিম্ফোসাইট? বি এন্ড টি বোথ। আমাদের যে দু ধরনের লিম্ফোসাইট সেল আছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, দুটোকে কি করে? ওরা প্রলিফারেট করে। আচ্ছা, ভালো করে ভাবো, তোমরা হয়তো জানো, তোমাদের আমি পড়িয়েছি। যদি আমি বি লিম্ফোসাইটের কথা বলি, বি লিম্ফোসাইট কি করে? আমাদের বডিতে অ্যান্টিবডি বানায়। তাহলে অ্যান্টিবডি বানানোর মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। তাহলে আমরা কি বলবো? অ্যান্টিবডি। কি বলবো আমরা? কি বলো? অ্যান্টিবডি মিডিয়েটেড। কি? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল। অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল। তাহলে বি লিম্ফোসাইট কার জন্য রেসপন্সিবল? এন্ড বি লিম্ফোসাইট যেহেতু অ্যান্টিবডি বানায় আর অ্যান্টিবডি বানানোর মাধ্যমে আমাদেরকে প্রোটেকশন করে, ওইজন্য অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বানানোর জন্য রেসপন্সিবল। যদি আমরা টি লিম্ফোসাইটের কথা বলি, তাহলে এটা কি করে? আমাদের বডির মধ্যে সেল মিডিয়েট ইমিউনিটির জন্য দায়ী। কার জন্য দায়ী এটা? সেল মিডিয়েট ইমিউনিটির জন্য রেসপন্সিবল। তাহলে আমি বলতেই পারবো বি লিম্ফোসাইট অ্যান্টিবডি বানানোর মাধ্যমে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। এখানে আরেকটা ওয়ার্ড বলতে পারি, হিউমোরাল ইমিউনিটি। কি বলতে পারি আমরা? একে বলো হিউমোরাল ইমিউনিটি। তার মানে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি বানানোর মাধ্যমে কি করে বলো? আমাদেরকে ইমিউন সিস্টেম বুস্ট করে, যাকে আমরা হিউমোরাল ইমিউনিটিও বলতে পারি। আর টি লিম্ফোসাইট কি করে? আমাদের সেল মিডিয়েট ইমিউনিটি, মানে সেলকে স্ট্রং বানায় যাতে করে আমাদের বডির ইমিউন সিস্টেম স্ট্রং হয়। সেলের মাধ্যমে আমাদের বডির ইমিউন সিস্টেমকে স্ট্রং করে কে? টি লিম্ফোসাইট। আর এই দুটোকে কন্ট্রোল করে কে? এডিএ পলিপেপটাইড। তাহলে যদি এডিএ জিন ভালো হয় তাহলে এডিএ পলিপেপটাইড তৈরি হবে। যদি এডিএ জিন হেলদি হয় তাহলে এডিএ পলিপেপটাইড তৈরি হবে। তাহলে বি লিম্ফোসাইট হোক বা টি লিম্ফোসাইট হোক, দুটোই আমাদের বডিতে প্রপার কাজ করবে। মানে আমাদের বডিতে সেল মিডিয়েট ইমিউনিটিও ভালো কাজ করবে, আমাদের বডির মধ্যে অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটি, যাকে আমরা হিউমোরাল ইমিউনিটিও বলতে পারি, দুটোই আমাদের বডির মধ্যে ভালো করে কাজ করবে। যদি আমি এখানে একটা এক্সট্রা পয়েন্ট বলি, যে যাদের এইডস হয়, মানে এইচআইভি পজিটিভ যারা পেশেন্ট আছে, যাদের এইডস বলি আমরা, ওদের মধ্যে কোনটা কাজ করতে পারে না? এই টি লিম্ফোসাইটটা কাজ করতে পারে না, মানে সেল মিডিয়েট ইমিউনিটি কাজ করতে পারে না। তার মানে যারা এইডস এর পেশেন্ট তাদের মধ্যে কোন জিনিসটা কাজ করতে পারে না? এই টি লিম্ফোসাইট মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করতে পারে না, কিন্তু বি লিম্ফোসাইট কাজ করে। কথা বুঝতে পেরেছো? বাট যদি কারো ক্ষেত্রে এডিএ জিনটাই খারাপ হয়ে যায় তাহলে এডিএ পলিপেপটাইড তৈরি হবে না। এডিএ জিনটাই খারাপ হয়ে গেলে এডিএ পলিপেপটাইড তৈরি হবে না। আর যদি এডিএ পলিপেপটাইড তৈরি না হয় তাহলে স্টিমুলেট হবে না। কার? স্টিমুলেট হবে না, সেল ডিভিশন হবে না, নাম্বার বাড়বে না। কার? বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইটের। তাহলে আমাদের এই দুটো অ্যান্টিবডি বা ইমিউনিটি সিস্টেমই কি হচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে না। তার মানে কি? তার মানে এটা বেশি ডেঞ্জারাস না এইডস এর থেকে? এইডস যদি কারো হয় তাহলে তার ক্ষেত্রে টি লিম্ফোসাইট বা সেল মিডিয়েট ইমিউনিটি কাজ করা বন্ধ করে দেয়। বাট যদি কারো এই জিনটাই খারাপ হয়ে যায়, এই জিনটা এই এডিএ পলিপেপটাইড বানাচ্ছে যেটা দুটোকে কন্ট্রোল করছে, তাহলে দুটোই খারাপ হয়ে যাবে। তাহলে সেল মিডিয়েট তো খারাপ হবেই হবে, ওর সাথে অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটিও খারাপ হয়ে যাবে। তার মানে কি? এটা এই জিনটা হেলদি থাকাটা কতটা দরকার বুঝতে পারছো? যদি কারো ক্ষেত্রে এই জিনটা আনহেলদি হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে তার যে রোগটা হবে তাকে বলি আমরা এসসিআইডি। কি বলি আমরা? বলো কে? এসসিআইডি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। কি বললাম? সিভিয়ার কম্বাইন্ড
ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে যদি কারো এডিএ জিনটা খারাপ হয়ে যায় তখন যে রোগটাকে বলে এসসিআইডি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডিসঅর্ডার, যেটা কার হয়েছিল এই 4 বছরের বেবি ওল্ড গার্লের হয়েছিল। ঠিক, 4 বছরের একটা বাচ্চা মেয়ের হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে এই কথাটা আমি কি বললাম? আচ্ছা, তাহলে এবার উপায় কি, তাহলে এটাকে আমি ঠিক করব কি করে? একটা উপায় কি হবে যে ওই বাচ্চাটার ক্ষেত্রে, ওই যার এই হয়েছে প্রথম যে বাচ্চাটার ক্ষেত্রে ট্রিটমেন্টটা করা হয়েছিল তাকে আমি বলছি, ধরো বাচ্চাটার ক্ষেত্রে কি করা যেত, একটা উপায় যে এই জিনটাকে পাওয়া যায় কোথায়? বোন ম্যারোর মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এই জিনটাকে? বলো আমার সাথে, বলো কোথায় পাওয়া যায় এই জিনটাকে? বোন ম্যারোর মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বোন ম্যারোর মধ্যে। তাহলে আমি এক কাজ করতে পারতাম যে ওই বোন ম্যারোটাকে ট্রান্সপ্লান্ট করতাম। ট্রান্সপ্লান্ট মানে কি? চেঞ্জ করা। যে একটা যে বোন ম্যারোর মধ্যে এডিএ জিনটাকে পাওয়া যায়, যদি সেই জিনটা খারাপ হয়ে যায় তার মানে কি আমাকে বোন ম্যারোটাকে চেঞ্জ করে দেবো, খারাপ বোন ম্যারোটাকে একটা ভালো বোন ম্যারো দ্বারা রিপ্লেস করে দেবো, যাকে আমরা বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বাট তোমরা জানো এটা হাইলি কস্টলি হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার জন্য প্রথমে বোন ম্যারো ম্যাচ করা উচিত, ঠিক, তারপরে ওটাকে হাইলি কস্টলি হয়। বা এটা এমনটাও না যে একবার কষ্ট করে করিয়ে দিলে কমপ্লিট ট্রিটমেন্ট হবে, সেটাও না, আবার কিছুদিন পরে আবার খারাপও হতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাটা এতটা ইজি না। আরেকটা জিনিস এটা হতে পারে যে এই এডিএ জিনটাকে আমরা কোন রকম ভাবে বাইরে বানাবো আর সেটাকে টাইম টু টাইম সেই কার মধ্যে, যার মধ্যে ডিজিজটা আছে তার মধ্যে ডেলিভার করব। বাট এটাও তুমি কতদিন করবা? এটাও অলসো কস্টলি, আর এটা তোমাকে বারবার করতে হবে। ঠিক, তখন এটার থেকেও এই দুটো প্রসেসের থেকেও ভালো একটা প্রসেস বানানো হলো যে এক কাজ করা যাক, যে ধরো আমি বলছি আমার মধ্যে এসসিআইডি আছে, তার মানে কি আমার মধ্যে এডিএ জিন কি আছে? খারাপ আছে। আমার মধ্যে এডিএ জিন কি আছে বলো? খারাপ আছে। কি করা হলো, আমার বডি থেকে, পেশেন্টের বডি থেকে ওই খারাপ এডিএ জিনটাকে বাইরে বের করা হলো। কি করা হলো? খারাপ এডিএ জিনটাকে বাইরে বের করা হলো। আর ওই খারাপ এডিএ জিনটাকে রেট্রোভাইরাসের মাধ্যমে, ভালো করে শুনো, কার মাধ্যমে? রেট্রোভাইরাসের মাধ্যমে ওই খারাপ জিনটাকে হেলদি জিন দ্বারা রিপ্লেস বা অ্যাটাক করানো হলো। কি করা হলো? খারাপ জিনটাকে রিপ্লেস বা অ্যাটাক করানো হলো। মানে প্রথম কথা, আমি যদি পেশেন্ট হই, আমার বোন ম্যারো সেলকে বাইরে বের করা হলো যার মধ্যে ডিফেক্টিভ এডিএ জিন আছে, খারাপ এডিএ জিন আছে, আর অন্যদিকে কিছু হেলদি এডিএ জিনকে রেট্রোভাইরাস, তার মাধ্যমে রেট্রোভাইরাসের মাধ্যমে, কারণ তোমরা জানো যে যদি অ্যানিমালের মধ্যে কোনো ফরেন জিনকে এন্টার করতে হয়, তাহলে কাকে ইউজ করি আমরা? রেট্রোভাইরাসকে। তাহলে যেহেতু এডিএ ফরেন জিন, এক্ষেত্রে বাইরের জিন, তাহলে হেলদি এডিএ জিনকে রেট্রোভাইরাসের মাধ্যমে কি পেশেন্টের যেটা সেল ছিল না, যেটা ডিফেক্টিভ সেল, তার মধ্যে অ্যাটাক করানো হলো। যখনই অ্যাটাক করানো হবে তখন রেট্রোভাইরাসের হেলদি এডিএ জিনটা পেশেন্টের ডিফেক্টিভ এডিএ জিনকে রিপ্লেস করে ওর মধ্যে এন্টার করে যাবে। তার মানে পেশেন্টের যে নিজস্ব সেল, সেই সেলের মধ্যে কি চলে গেল? খারাপ এডিএ জিন বেরিয়ে গেল, আর হেলদি এডিএ জিন এন্টার করে গেল উইথ দ্য হেল্প অফ রেট্রোভাইরাস। এবার ওই জিনটাকে আবার ইনজেকশনের মাধ্যমে কোথায় হলো? এবার ওই সেলটাকে আবার ইনজেকশনের মাধ্যমে কি করো? পেশেন্টের মধ্যে এন্টার করে দেওয়া হলো। তাহলে পেশেন্টের বডি কি হবে? ন্যাচারালি কি করবে? হেলদি এডিএ পলিপেপটাইড বানাবে। আর যদি হেলদি এডিএ পলিপেপটাইড হয় তাহলে স্টিমুলেট হবে কার? ডি লিম্ফোসাইটের, তার প্রসেস কি হবে? আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাবে। বাট এটাও কমপ্লিটলি কিউরেবল না। এটা কমপ্লিটলি কিউরেবল তখনই হবে যে তুমি যে পার্সেন্টের মধ্যে এটাকে করাচ্ছ, যার বডির এডিএ ডিফেক্টিভটাকে সরিয়ে রেট্রোভাইরাসের মাধ্যমে হেলদি এডিএ জিনটাকে এন্টার করাচ্ছ, সে যদি এমব্রায়োনিক স্টেজে থাকে, কি তার যদি এমব্রায়োনিক মানে কি? সে এখনো তার কি হয়, মানে এখনো তার বার্থ হয়নি, মানে এমব্রায়োনিক স্টেজে। তুমি যদি এমব্রায়োনিক স্টেজে এই কাজটা করে দিতে পারো তাহলে এটা কি পার্মানেন্ট কিওর হতে পারে। আর এইটাই ছিল মেডিকেলের সবথেকে বড় আবিষ্কার। এই ট্রিটমেন্টটা এখন যদি আগে জানা যায়, কোন একটা পার্সনের এমব্রায়োনিক স্টেজে জানা যায় যে তার মধ্যে এডিএ ডেফিসিয়েন্সি আছে বা এডিএ জিনের ঘাটতি আছে, যার জন্য এডিএ পলিপেপটাইড তৈরি হবে না, যার জন্য বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট প্রপার কাজ করতে পারবে না, সেল মিডিয়েট ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটি কাজ করতে পারবে না, তাহলে তাকে এমব্রায়োনিক স্টেজে কি করতে হবে? খারাপ এডিএ জিনগুলোকে সরিয়ে রেট্রোভাইরাসের মাধ্যমে হেলদি এডিএ জিনকে দিয়ে অ্যাটাক করিয়ে দিতে হবে, যাতে করে তার বডি ন্যাচারালি কি বানাতে পারে? এডিএ পলিপেপটাইড বানাতে পারে। ঠিক, এই ছিল তোমাদের জিন থেরাপি। ঠিক আছে, এটা 4 বছরের একটা বাচ্চার ক্ষেত্রে প্রথম করা হয়েছিল। ঠিক, আর তাহলে আমাদের
এই লেকচারের সাথে সাথে আমরা কি পড়লাম, আজকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন পড়লাম, আমরা কি পড়লাম, জিন থেরাপি পড়লাম। ঠিক, এরপরে মলিকুলার ডায়াগনোসিস নিয়ে একটা ভিডিও আসবে আমার। ঠিক, তারপরে এই চ্যাপ্টারটা হয়তো 2টো লেকচারে শেষ হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে, যদি কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবা। বারবার সাবস্ক্রাইব লাইকের কথা বলবো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে ইচ্ছা হলে করবো, নাহলে করবা না। ঠিক, বাট কমেন্ট অবশ্যই করবো। কমেন্টের কথাই বাড়বো, কারণ তুমি যত কমেন্ট করবা তত বেশি আমি কি হবে, এনথুজিয়াস্টিক হবে। ভালোর দিকেও হলেও, খারাপ কমেন্ট করলেও জেনুইন কমেন্ট করো। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আমি সেটাকে পজিটিভলি ওয়েতেই নিব। ঠিক আছে, চলো, যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব, এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। বাই, হ্যাভ এ গুড টাইম।